সুযোগ পেয়ে আমায় বেস্ট ডাকছিস বান্দির মেয়ে। এখন যদি আমি না আসতাম তখন তখন বোধহয় খুব ভালো হতো, তাই না? বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে। নিজের দিকে তাকিয়েছিস একবার? ওদের একবেলার খাবার হওয়ার যোগ্যতাও তো তোর নেই। সারা শরীরে হাড্ডি ছাড়া মাংস নেই এক ছোটাক। তোর মতো কাংলাসকে খেতে গেলে ওদের জাত যেত বান্দির মেয়ে। পেল্লব মুখখানার আধার নেমে এলো সপ্তদশীর। সরু নাকের পাটাটা বোধহয় ফুললো খানিক। সুযোগ বুঝে তাকে চিকন বলে খোঁটা দেওয়া হচ্ছে। এ কি যেন তেন এ কি যেন তেন কথা। অভিমানিনী গাল ফুলালো বেশ। ডান হাতের তর্জনী উঁচিয়ে চোখে আটা চশমাটা খানিক ঠেলে ঠুলে বলে বসে রইল চুপচাপ। সম্মুখে দাঁড়িয়ে থাকা গম্ভীর যুবক দাঁত খিঁচল ফের। মসৃণ কপালে গোটাকতক বিরক্তির ভাঁজ টেনে দুহাত কোমরের কাছে ধরে রেখে ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো, এখনো এভাবে সঙ্গের মতো বসে আছিস কেন বান্দির মেয়ে? মার খেয়ে শান্তি হয়নি নাকি আরো 2-4টে খাওয়ার রুচি আছে? সপ্তদশী ঢোক গিলল সামান্য। হাত দুখানার নরম বাঁধনে খরগোশ ছানাকে চেপে রেখে ওঠার প্রয়াস চালালো কোনো রকম। তবে বালাই ষাট। সপ্তদশীর ডান পাটা কেমন হুট করে অবশ্যই আছে। মনে হচ্ছে হয়তো এতক্ষণ ধরে বরফের পুরো আস্তরণে পা দাবিয়ে রাখায় এই হাল হয়েছে বেচারির। গায়ের জোরে দুপায়ে ভর দিয়ে গিয়ে আচমকা টলতে লাগলো সপ্তদশীর দুর্বল কায়া। খানিকক্ষণ টলতে টলতে মেয়েটা কেমন চাল সামলাতে না পেরে আচানক ঢুলে পড়ল মুগ্ধের গায়ে। এহেন আকস্মিক কাণ্ডে শটান হলেন বলিষ্ঠ পুরুষ। আগ বাড়িয়ে ধরলেনও না মেয়েটাকে। সুদর্শন মুখখানার ফোটালো এক রাশ বিরক্তির ছাপ। দাঁতে দাঁত চাপলেন পরক্ষণেই। মাথার তালুতে কেমন অদৃশ্য আগুন জ্বলছে তার। জল ফুটেছে শক্তভাবে। মেয়েটার কত বড় সাহস তার গায়ের ওপর ঢুলে পড়ে। সৌজন্যবোধহীন নির্দয় মানব সেকেন্ড খানেক পেরোতেই হুট করে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল নিজ গা থেকে। এদিকে তার অমন অতর্কিত কাণ্ডে ভড়কায় মাহি। দুর্বল শরীরটা তৎক্ষণাৎ গিয়ে আষ্টে পড়ল বরফের গলে। ভাগ্যিস গুড়ি গুড়ি বরফগুলো ছিল, না হলে যে আজ নির্ঘাত মেয়েটার কোমর ভাঙত। ভড়কায় মাহি কেমন হতবাক দৃষ্টি তুলে সামনে তাকাই। পর মুহূর্তেই সাপের ন্যায় ফসফস করতে থাকা মুগ্ধকে দেখে ফের হকচকায় বোকা মানবে। তৎক্ষণাৎ শুকনো ঢোক গিলে নজর ঝুঁকাচ্ছে আলগোছে। এদিকে মুগ্ধ এবার তেড়ে ফুড়ে এগুলো। উন্মুক্ত কোমরটা সামন্ত বাঁকিয়ে শক্ত হাতের হিংস্র থাবায় আচমকা চেপে ধরল মাহের নরম গ্রেবা। হাতের জোরে মেয়েটার নরম তলতুলে মুখখানা হালকা উঁচিয়ে কেমন হুঙ্কার ছুড়ল যুবক। হাউ ডেয়ার ইউ টাচ মি উইদাউট মাই পারমিশন, জানোয়ারের বাচ্চা! ঢুলে পড়ার জন্য অন্য জায়গায় গিয়ে পড়তি, শুধু শুধু আমার গায়ের ওপর ঢুলে পড়ে আমায় নোংরা করলি কেন? ফাকিং ব্লুপায়া! ছলছল করে উঠল মাহের হরিণী চোখ দুটো। গোলাপের পাপড়ির ন্যায় নরম অধর যুগল কেমন কাঁপছে তীর করে। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোচ্ছে চাপা কান্নার শব্দ। নির্দয় মানবের মন থড়ায় গলল তাতে। সে কেমন বিরক্তিতে কপাল কুঁচকে ফেরু করতে উঠল। নেক্সট টাইম ভুলক্রমেও আমার শরীরে টাচ করতে এলে একদম জান নিয়ে ফেলবো তোর, মাইন্ড ইট। বলেই সপ্তদশীর নরম চলখানা এক ঝটকায় ছাড়ল মনস্টার। শির দ্বারা সোজা করে দাঁতে দাঁত চেপে কিয়ৎক্ষণ মহাবিরক্তি নিয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। মায়ের নাক টানছে কেমন, বা হাতের উল্টো পিঠ দিয়ে আলগোছে মুছে যাচ্ছে সিক্ত কপল। তার ছোট্ট কোলে গা গুটিয়ে বসে আছে খরগোশের ছানা। বোকা প্রাণীটাকে বুঝছে কে জানে। কাঁদতে থাকা নিষ্পাপ সপ্তদশীর পানে তাকিয়ে আছে এক দৃষ্টে। মুগ্ধ বড্ড বিরক্ত। ধারালো ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হয়েছে তার চল। সে কেমন গটগটে গিয়ে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল পেন্ট হাউসের দিকে। পা দুটোর গতি অব্যাহত রেখে গলা উঁচে ব্যঙ্গাত্মক সরে মাহিকে উদ্দেশ্য বলতে লাগলো, ও হে কথায় কথায় নাকে কাঁদুনি? ওরা আর 2 মিনিটের মধ্যে ফিরে আসবে। এরপর না হয় ওদের পেটে গিয়ে কাঁদিস। বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, আগে ভাই বলে দিচ্ছি, তোর মাথাটা কিন্তু আমার প্রাডা খাবে, আর তোর পা দুটো স্যান্ডির হবে। সাইকেই খাবে হাত দুটো। বাকি তোর যা যা আছে সব না হয় ড্যানি আর হ্যালি খেয়ে নেবে। সো বসে থাক, খবরদার উঠিস না যেন। তোর তো আবার দয়ার শরীর।
কারো কষ্ট পেতে দেখতে পারিস না। সো আমার ক্ষুধার্ত পেটদের ক্ষুধাটাও না হয় আজ মিটিয়ে দে। চলে গেল মুগ্ধ কারুকার্যময় বিশালাকার কাচের দরজাটা দিয়ে মাত্র ঢুকলো ভিতরে। এদিকে তার অমন কথায় দেহ ছেড়ে প্রাণ বেরিয়ে যায় যাবার জোগাড় মাহির। মেয়েটা কেমন অস্থির হলো। তড়িঘড়ি করে বহু কষ্টে পা দুটো ভর দিয়ে উঠে দাঁড়ালো কোনো রকম। তবে কপাল দেখো, এখনো পা দুটো কেমন শক্ত হয়ে আছে তার। মাহি কপাল কুঁচকে পায়ের দিকে দৃষ্টি নিবদ্ধ করতেই দেখে পা দুটো কেমন নীলচে আকার ধারণ করেছে ক্রমশ। শত হলেও নাতিশীতোষ্ণ দেশের মানুষ সে, হুটহাট এহেন বরফ ঠান্ডায় ধরায় মানাতে পারবে। মাহি প্রয়াস চালালো হাঁটার, তবে অবশ পা দুটো তার এক পাও নড়ল না জায়গা থেকে। বেচারি অসহায়ের ন্যায় এদিক ওদিক তাকাচ্ছে একটা মানুষ যদি পেত সাহায্যের জন্য। স্বচ্ছ ট্রান্সপারেন্ট কাচের দেয়ালের ওপাশে ঠায় দাঁড়িয়ে আছে মুগ্ধ, বা হাত ঢিলে ঢালা ট্রাউজারের পকেটে লুকানো, ডান হাতে তর্জনী এবং মধ্যমার ফাঁকে গুজে আছে জ্বলন্ত সিগার। গম্ভীর যুবক বারবার টান বসাচ্ছে সিগারেট। বাদামি চোখ দুটো এক দৃষ্টে তাকিয়ে আছে বরফের জমিনে পা ডুবিয়ে দাঁড়িয়ে থাকা মাহির পানে। মেয়েটা নড়তে চাইছে, তবে পারছে না। অসহায়ের মতো তাকাচ্ছে এদিক ওদিক, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ভীষণ। তা দেখে এক চেলতে ক্রুর হাসির রেশ স্পষ্ট দেখা গেল নির্দয় যুবকের পিয়ার্সিং করা ঠোঁটের কোণে। মুখ ভর্তি করে সিগারেট ধোঁয়া উড়াচ্ছেন তিনি। মুহূর্তে ঢেকে গেল সুশ্রী মুখমণ্ডলের চারপাশ। ঠোঁটের শোনে দাঁত পিষে আওড়ালো। বান্দির মেয়ের কত বড় সাহস আমার মুখের উপর আমাকেই বিষ্ট বলে, বেয়াদবের বাচ্চা একটা। ভয়ার্ত মাহি ফের ব্যর্থ প্রয়াসে পা দুটো নাড়ল খানিক, আর অমনি বেচারে পায়ের ওপর জোর দিতে না পেরে মুখ থুবড়ে পড়ে গেল বরফের কোলে। সঙ্গে সঙ্গে হাতের বাঁধন খসে বেরিয়ে গেল খরগোশ ছানাটা। মাহি হকচকাই। নিজের যাচ্ছে তাই অবস্থায় থাকার সত্ত্বেও মানবী এক হাতে ফের টেনে ধরে খরগোশটাকে। দুর্বল কায়াও খানিকটা নাড়িয়ে চাড়িয়ে যে না উঠে যাবে, অমনি শুনতে পেল হিংস্র জন্তুদের হিস এসানোর জোরালো শব্দ। তক্ষুনি থমকে গেল মাহি। মুহূর্তেই সর্বাঙ্গে ছুটে গেল ঘাম। ঘাড়টা সামান্য নাড়ানোর সাহস অবধি পাচ্ছে না বেচারে। কাঁপছে তার ক্ষুদ্র দেহটা। অদূরে স্বচ্ছ কাচ গলিয়ে বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধ। চল শক্ত করে হাতের মুঠোয় পিষে যাচ্ছে জ্বলন্ত সিগারটা। তার বিচক্ষণ মস্তিষ্ক একবার বলছে, থাক মরুক ওই বান্দির মেয়ে, হু কেয়ার্স। অথচ বেইমান মনটা তার গাইছে উল্টো বাক্য। ঘুষ খাওয়া প্রতারকের ন্যায় মনিবের বিরুদ্ধে গিয়ে বলছে, না না, বেচারিকে বাঁচাতেই হবে। মন মস্তিষ্কের দলাচলে বড্ড বিরক্ত হলেন মাফিয়া মনস্টার। বাহাতের খসখসে চামড়া দিয়ে ঘাটটা অনবরত ডলতে ডলতে যুবক কেমন দাঁত খিচে আওড়ালো। জানোয়ারের বাচ্চা মরতে গিয়েও শান্তি দিচ্ছে না আমায়। কথাটা জিভ খসে বের হয়েছে সেকেন্ড খানেক হবে হয়তো, আর অমনি যুবকের পায়ের গতি বেড়ে গেল ঝড়ের বেগে। সে কেমন গটগটিয়ে হাঁটা ধরল গার্ডেনের দিকে। হিংস্র হায়না দুটো দাঁত বের করে হিসহিসাচ্ছে। লকলকে জিভটা বুঝি দু হাতে বেরিয়ে গেছে মানুষ দেখে। জানি না এগুলোও হেলে এগোচ্ছে ধীর পায়ে। উবু হয়ে পড়ে থাকা মাহি কুচকে রেখেছে চোখ মুখ। সেই স্পষ্ট টের পাচ্ছে জন্তু দুটো এগোচ্ছে তার পানে। হেলে ধারালো নখযুক্ত পাটা কোনোরকম মেয়েটার গায়ে স্পর্শ করার আগেই এক শক্তপোক্ত পা এসে তক্ষণে দূরে ছুঁড়ে ফেলল হায়নাকে। পরক্ষণে নিজেও বাঘের ন্যায় গর্জন তুলে বলল, বলেছি না ও আমার, তাহলে কোন দুঃসাহসে ওর দিকে এগোলি তোরা? আর একবার এই দুঃসাহস দেখাতে এলে একদম টুকরো টুকরো করে ফেলবো তোদের। হিংস্র হায়না দুটো তৎক্ষণাৎ পিছিয়ে গেল কয়েক কদম। মুগ্ধ এবার শক্ত চোখে ঘাড় বাঁকিয়ে তাকায় মাহির পানে। কঠিন অভিব্যক্তিতে সপ্তদশীর ডান হাতের কনুই চেপে ধরে জোরে করে উঠিয়ে দাঁড় করালো কোনো রকম। অতঃপর চোখে মুখে বিশাল বিরক্তি নিয়ে ঝাঁঝালো কণ্ঠে শুধালো, আমার মতো হ্যান্ডসামকে দেখলে বুঝি তোর যখন তখন পা খারাপ হয়ে যায়, নাকি আমার টোন্ড বডি দেখলে মাথা গরম হয়ে যায় তোর? কোনটা? কান দুটো গরম হয়ে গেল মাহির। এই যে এক্ষুনি বুঝি ধোঁয়া বেরোবে কানের ছিদ্র দিয়ে। লোকটা এসব কি যাতা বলছে? সে আবার এমনটা কখন চাইলো? মাহি হতভম্বের ন্যায় চোখ তুলে তাকাতেই ঘটল আরেক কাণ্ড। এক অদ্ভুত অধিকার বোধে বাজপাখির ন্যায় তীব্র ঝাপটায় হুট করে তাকে কাঁধে তুলে নিল মুগ্ধ। যুবকের প্রশস্ত কাঁধে চড়তেই হকচকিয়ে ওঠে মাহি। পা দুটো ছটফটিয়ে যাচ্ছে ভীষণ।
ভরকানো কণ্ঠে বারংবার বলছেন, ছাড়ো নামাই, নামান বলছি। দাঁত খিচিয়ে ডুবুডোর মানব পায়ের গতি সম্মুখে টেনে কঠিন গলায় হুঙ্কার ছুড়ল, বেশি নাটক করলে এখনই পাহাড়ের ওপর থেকে নিচে ছুঁড়ে মারবো বান্দির মেয়ে। মুহূর্তে স্থির হয়ে গেল মাহি। পা দুটো শান্ত হলো কেমন, এক হাতে এখনো ধরে আছে খরগোশ ছানার ঘাড়। এদিকে মুগ্ধ মহাশয় কেমন কঠিন মুখে এগোচ্ছেন, একবারই মেয়েটার গায়ে হাত না রেখে দু হাত গুজে রেখে প্যান্টের পকেটে লম্বা লম্বা কদমে বাড়িতে প্রবেশ করে পা ঘোরালো সিঁড়ির দিকে। যেতে যেতে একবার ফের দাঁতে দাঁত চেপে ঠেস মেরে আওড়ালো, যখন তখন আমার মতো হ্যান্ডসামের কোলে উঠতে লজ্জা করে না তোর বান্দির মেয়ে? এ নিয়ে দুবার রুশদি কিং এর কাঁধে উঠলে, এ যে তোর 14 গোষ্ঠীর সৌভাগ্য। মুখ কুচকায় মাহি, বিরক্তিতে তিক্ত হয়ে তেতো কণ্ঠে বিড়বিড়ালো, এমন একটা বৃষ্টির কাঁধে স্বেচ্ছায় উঠতে যাবে কোন পাগলে? আবার বলে 14 গোষ্ঠীর কপাল। আমার গোষ্ঠীর মানুষ থরাই পাগল। কপাল কুচকায় মুগ্ধ, পায়ের গতি অব্যাহত রেখে চলের পেশি টান টান করলো পরক্ষণে, দাঁত খিচে শুধালো, গালে দিচ্ছিস নাকি বান্দির মেয়ে? ভরকায় মাহি, তৎক্ষণাৎ চোখের ন্যায় মুখ মুছে আমতা আমতা করে বলে, কই কই না তো। গোটানো ভ্রুদয় শিথিল করল মুগ্ধ, আচমকা শ্লেষাত্মক ভঙ্গিতে ঠোঁট কামড়ে বাঁকা হাসলো কেন যেন। রোয়েজ শোয়ে তাচ্ছিল্যের কণ্ঠে বলল, তুই আর তোর বাপ যে আমার তোর তারিফ করবি না তা আমি জানি, শত হলেও রক্ত বলে কথা। এক হাতে স্লাইডিং কাজ সরিয়ে কক্ষে ঢুকলো মুগ্ধ, গম্ভীর মুখে ঝুলন্ত গোল বিছানার দিকে এগিয়ে এসে চট করে মেয়েটাকে কাঁধ থেকে ছুঁড়ে ফেললো নরম তোলতোলে বিছানায়। হুটহাট এহেন আকস্মিক কাণ্ডে হকচকানোর সময় পায়নি মাহি। বেচারি খিচে রাখা চোখ দুটো কোনো মতে খুলতেই দেখলো সুদর্শন যুবক কেমন বাঁকা হেসে ভুরু উঁচে তাকিয়ে আছে তার দিকে। শুকনো ঢোক গিলল মাহি, তড়িঘড়ি করে বিছানা থেকে পিঠ উঠাতে চাইলেই বাদ সাধল মুগ্ধ। বাঁকা চোখে তাকিয়ে থেকে ঠোঁট কামড়ে ঝুঁকে আসতে লাগলো মাহির ছোট্ট বদনের ওপর। মাহি ভরকায়, শুকনো ফাঁকা ঢোক গিলে সরে যাবার প্রয়াস চালাতেই টের পেল তার পা দুটো আর নড়ছে না। নিজ অসহায়ত্বে মুষ্টে পড়ল শব্দটা সে। ভয়ত কণ্ঠে আমতা আমতা করে বলতে লাগলো, প্লিজ সরে যান। কে শোনে কার কথা? এ মুহূর্তে মুগ্ধ নামক সুদর্শন যুবকের চোখে মুখে স্পষ্ট দুষ্টু ভাবসাব। সে কেমন এগোচ্ছে। নিজের শক্তপোক্ত হাত দুটো বিছানার দুপাশে ঠেকে মাহের উপর ঝুঁকে রইল কেমন। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে হিসিয়ে বলল, তুই তো এখন নড়তে পারছিস না বান্দির মেয়ে, তাহলে এই সুযোগটা হাতছাড়া করে কি লাভ বলতো? সো কাম, লেটস ডু সাম ওয়ার্কআউট। আকাশ ভেঙে পড়ল মাহাই, বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো মুগ্ধের পানে। গলার স্বর নেই তার, নিঃশ্বাসটা বুঝি গলার কোথাও আটকে আছে ভীষণ। শব্দদোষী কাপা কাপা কণ্ঠে কেবল আওড়ালো, কিসের ওয়ার্কআউট? শ্লেষাত্মক ভঙ্গিতে একটু খানি হাসলো মুগ্ধ, দাঁতের সাহায্যে ঠোঁটের কোণ কামড়ে ধরে ইশারায় ইঙ্গিত করলো মাহির নরম তুলতুলে অধর যুগলের পানে। শান্ত অথচ নিরেট কণ্ঠে প্রত্যুত্তরে বলল, নো মোর ওয়ার্ডস, জাস্ট ফিল মাই টাচ, লেট মি শো ইউ হাউ টু ডু দিস। কথাটায় কে ছিল কে জানে, এক মুহূর্তের জন্য বুকে কাঁপন ধরে গেল মাহির। সর্বাঙ্গে বইতে লাগলো মৃদু ঝংকার, গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল কেমন। চোখ দুটো নিষ্পলক ভঙ্গিতে তাকিয়ে আছে এখনো। এদিকে মুগ্ধ মহাশয়ের কি হলো আজ কে জানে। নিজের চেনা খোলস ছেড়ে বেরোনের কি বিশাল পায়তারা যুবকের। বাহাতের কনুইয়ের উপর সম্পূর্ণ ভর দিয়ে মুখ নামিয়ে আনলো মাহির একদম মুখোমুখি। মাহি তৎক্ষণাৎ চোখ মুখ খিঁচল, তা দেখে ফের বাঁকা হাসলো মুগ্ধ। ডান হাতের শক্তপোক্ত আঙ্গুলগুলো আলতো করে ছোঁয়ালো মাহির বা হাতের নরম তাকে। এহেন স্পর্শে কেঁপে ওঠে মাহি, এক অজানা ভয়ে মুখ পরক্ষণেই কেঁদে ওঠে হাউমাউ করে। কাঁদতে কাঁদতে হেঁচকে তুলে অনুনয়ে জুড়ে বলে ওঠে, প্লিজ এমনটা করবেন না, আমি মরে যাব। কুরুর হাসির ছাপ দেখা গেল নির্দয় মানবের ঠোঁটের কোণে। এক মুহূর্ত যেতে না যেতেই সে কেমন চট করে আঁকড়ে ধরল মাহির নরম গ্রীবা। কথা থামলো মাহির,
তবে গঙ্গানি বাড়ছে মেয়ের। সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ না দেখে মুখ এগিয়ে আনে মুগ্ধ। মাহের তুলে ঠোঁটের দিকে এগোতে এগোতে হিসিয়ে বলল, মারতেই তো চাচ্ছি বান্দির মেয়ে। কান্নায় বেগ বাড়ল মাহির, চোখের কার্নিশ বেয়ে অবলীলায় গড়িয়ে পড়ল নোনা জল। মুগ্ধ নির্লিপ্ত ভঙ্গিতে এগোচ্ছে মাহির নরম গালের দিকে। সেথায় আলতো করে নাক ঘষতেই চিরবিড়িয়ে ওঠে মাহি। গঙ্গানির শব্দ বেশ বাড়িয়ে নড়ে চড়ে ওঠে বেচারে। মুগ্ধ অত তাড়াতাড়ি থামল না। মেয়েটার গালে বার কয়েক নাক ঘষে দিয়ে অবশেষে থামল সে। ধীরে সুস্থে মুখ এগিয়ে আনলো মাহির মুখ পানে। অতঃপর এক অদ্ভুত শান্ত কণ্ঠে ডাকল সে, চাশমিশ। এক লোহমায় জগৎ থমকালো সপ্তদশীর। বেহাদব চোখ দুটো আচমকার নিজেদের পর্দা সরিয়ে তাকালো সুদর্শন যুবকের মুখ পানে। মুগ্ধ কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে তার মুখখানার মাহের বড্ড নিকটে। মাহের নির্লজ্জ চোখ দুটো আজ আবারও দিন দুনিয়া ভুলে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো সম্মুখের নির্দয় মানবকে। লোকটা সে কি ফর্সা, বড় সড় সুদর্শন, মুখটার প্রতিটি নকশা যেন কোনো নিখুঁত কারিগরের তৈরি। ঘন কালো ভ্রুদয় হালকা কুচকে আছে, ডান ভ্রুতে ঝুলছে প্লাটিনাম রিং। নাককে সুন্দর তীরের ফলার ন্যায় খাড়া, ধারালো চলে খচা খচা দাড়ির উপস্থিতি। চোখ দুটো তামাকে পুড়ে বাদামি রঙে সেজেছে। নিচের ঠোঁটের বাম পাশটাও পিয়ার্সিং করা। আশ্চর্য হলেও সত্যি যুবকের ঠোঁট দুটো মারাত্মক আকর্ষণীয় ঠেকছে সপ্তদশীর কাছে। তার পুরো মুখ জুড়ে সে কি মুগ্ধতা! যুবক বেশ টের পেল মেয়েটার মনোভাব। আচমকা ঠোঁট কামড়ে সপ্তদশীর কাদো কাদো মুখপানে তাচ্ছিল্য ভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁত খিচে আওড়ালো। এতক্ষণ চোখ দিয়ে বন্যা বসিয়ে দিচ্ছিলে, অথচ এখন কেমন নির্লজ্জ মেয়ে ছেলেদের মতো চোখ দিয়ে গিলে খাচ্ছে সামাই। ছ্যা ছ্যা, বান্দির মেয়ে। ঘোর ভাঙল মাহির। তৎক্ষণাৎ নিজের মুগ্ধ দৃষ্টি যুগল লুকাতে ব্যস্ত হলো মেয়েটা। এদিকে মুগ্ধ মহাশয় ততক্ষণে মাহের ওপর থেকে উঠে দাঁড়িয়ে মুখাবয়ব থেকে এতক্ষণের নির্লিপ্ত ভাবস্রোত এক ঝটকায় সরিয়ে সেথায় টেনেছে কঠিনতার ছাপ। অতঃপর দৃষ্টিতে একরাশ বিরক্তি লেপটে দুহাত পকেটে গুজে গটিয়ে দরজার দিকে এগোয় মনস্টার। গমগমে গলায় কেবল আওড়ে গেল, চালোচ বান্দির মেয়ে, শরীর গরম হয়ে গেছে তোর, পা নড়ছে কিনা দেখ। কথাটা কর্ণ ঘরে পৌঁছানো মাত্রই ফেল ফেলিয়ে তাকায় মাহি। ছোট্ট মস্তিষ্কটা মনস্টারের অমন মোটা কথার ঝাঁজ ধরতে পারেনি তৎক্ষণাৎ। মনস্টার কক্ষ ছেড়ে বেরিয়ে যেতেই হতবিহ্বল লতায় বিছানা থেকে ওঠার প্রয়াস চালায় সপ্তদশী। আনমনে পা নাড়াতে গিয়ে টের পেল পা নড়ছে। পায়ে এমন হুট করে সচলতা দেখে ভারী অবাক হলো সে। পা দুটো তো এতক্ষণ অবশ ছিল, তাহলে হুট করে পায়ে সচলতা ফিরল কি করে? সপ্তদশী মগজ খাটায় এ পর্যায়ে। ভুরু গুটিয়ে কিছু একটা ভাবতেই হঠাৎ কানে বাজলে মনস্টারের বলে যাওয়া কথাগুলো, শরীর গরম হয়েছে তোর। এতক্ষণে কথাটার ভাবার্থ বুঝতে পেরে লজ্জায় রাঙা হয়ে গেল সপ্তদশীর পেল্লব মুখখানা। গাল দুটোই রং ধরেছে পাকা টমেটোর ন্যায়। কান দুটো হুট করে অত গরম হয়ে উঠল কেন কে জানে। সপ্তদশী লজ্জায় গাল ফুলিয়ে বসে রইল বিছানায়। নিজ কৃতকর্মে বড্ড ঘৃণা লাগছে তার। শেষে কিনা ওই বিষটাকে অমন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল সে। মাহির নিজ ভাবনায় দাঁতে দাঁত চাপল। কিয়ৎক্ষণ ঠায় বসে থাকতেই পায়ে স্পর্শ পেল নরম কিছুর। মাহি খকচকে তৎক্ষণাৎ ঘাড় ঘুরিয়ে তাকায়। অমনি দেখে তার পশমি খরগোশটা কেমন কুটকুট করছে তার পা ধরে। মুহূর্তেই মুখাবয়বে খানিক হাসির রেশ দেখা গেল মাহির। সে সামান্য ঝুঁকে এসে দুহাতে তুলে নিল খরগোশটাকে। আদুরে কায়দায় খরগোশের নাকের সাথে নিজের নাক ছুঁয়ে মোটা কণ্ঠে বলল, তোমার আর আমার বড্ড মিল আছে জানো। তুমিও অসহায়, আমিও অসহায়। তোমার উপর যেমন একদল হায়না এসে আক্রমণ চালিয়েছিল, আমার ওপর যখন তখন আক্রমণ চালায় হায়নার মতো হিংস্র একজন। তবে পার্থক্য হচ্ছে, তোমাকে বাঁচাতে আমি ছিলাম, কিন্তু আমাকে বাঁচাতে কেউ আসেনি। কেউ বলতে কেউ না, না পরিবার না পরিজন। অবশ্য কেউ এলে থরায় আমাকে বাঁচাতে পারবে এ নরক থেকে, যে নরকের মালিক স্বয়ং মাফিয়া বেস্ট। বিকেল গড়িয়ে সন্ধ্যার নামার জোগাড়। দুপুরের পর যেন ঘন তুষারপাত হচ্ছে সেন্ট পিটার্সবার্গের আকাশে। পেন্ট হাউজের দ্য ক্রিমসন চেম্বার বিশালাকার কক্ষটির চারপাশে সারিবদ্ধভাবে মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে সশস্ত্র গার্ডস।
কক্ষের একদম মাঝখানে দু হাঁটু গেড়ে বসিয়ে রাখা এক বন্দিকে, বন্দির মুখমণ্ডল ঢেকে রাখা কালো কাপড়ে হাত দুটো পিচ মরা করে বাঁধা। বন্দির সারা শরীর কাঁপছে অনবরত, গলার স্বর হয়েছে মোটা, বেচারা হেঁচকি তুলতে তুলতে আওড়াচ্ছে। আমি সত্যি কিছু করিনি, আমাকে টাকা দেওয়া হয়েছিল। অদূরের সম্মুখে থাকা সিংহাসনের ন্যায় চেয়ারের পায়ের ওপর পা তুলে বসে আছে মাফিয়া মনস্টার। গায়ে তার চিরচেনা কালো রঙা ওভারকোট, মাথায় বড়সড় গোল টুপি, সুদর্শন মুখখানা লুকিয়ে আছে টুপির ছত্রছায়ায়, ঠোঁটের কোণে গুজে রাখা জ্বলন্ত সিগার। মাঝে মধ্যে টান টুন বসাচ্ছেন যুবক। আসনের একদম পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অ্যাডউইন। সবার মতো তার মাথা অবশ্য নুইয়ে রাখা নয়, সে দু হাত কোমরের পিঠে বেঁধে আরামে দাঁড়িয়ে আছে, মুখটা বড় গম্ভীর তার। এদিকে রয়েছে ঠোঁটের ফাঁকি দিয়ে সিগারটা সরিয়ে আনলেন মনস্টার, অতপর গম্ভীর অথচ রুড়ো কণ্ঠে শুধালো, ট্রাক এনেছিলি কার কথাই? কাঁপছে বন্দি ট্রাক ড্রাইভার। ভয় তো ঠোক গিলে কাঁদতে কাঁদতে বলে ওঠে, সত্যি বলছি মনস্টার, আমি দেখিনি সে কে। পুরোটা সময় তার মুখে একটা ভুতুড়ে মাস্ক ছিল। আমায় সে 25,000 রুবল দিয়েছিল, তাই আমি লোভে পড়ে। বাকিটা বলার সাহস হলো না ড্রাইভার বেচারার। তার আগেই গলা ফুরিয়ে বেরিয়ে এলো কান্নার প্রবল বেগ। বেচারা মনোকষ্টে হেঁচকি তুলে কাঁদছে কেমন। খানিকক্ষণ বাদে হুট করে কেউ একজন এসে আচমকা তার মুখমণ্ডল থেকে কালো কাপড়টা সরিয়ে দিল একটানে। ড্রাইভার ভরকায় হকচকিয়ে সম্মুখে তাকাতেই দৃশ্যমান হলো কালো রঙা ওভারকোট পড়ুয়া পাহাড়ের ন্যায় এক বলিষ্ঠদেহী পুরুষ। ড্রাইভারের নিঃশ্বাস আটকে গেল তৎক্ষণাৎ। বেচারা ফ্যাল ফ্যাল করে সম্মুখে তাকিয়ে থাকতেই হুট করে এক ধারালো কিছু এসে খচ করে ঢুকে গেল তার হৃৎপিণ্ডে বরাবর। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকানোর সময় অবধি পায়নি বেচারা। এক অদ্ভুত চিনচিনে ব্যথায় রয়ে শুয়ে ঘাড় নামিয়ে তাকালেন নিজ বুকে। অমনি দেখলেন ব্লেডের ন্যায় ধারালো এক ছুরি ক্রমশ ঢুকছে তার হৃৎপিণ্ডে। সম্মুখের বলিষ্ঠ পুরুষ একটু একটু করে ঠেলে দিচ্ছে তা। ড্রাইভার মুহূর্তে খানেক স্থবির রইলেন। পরক্ষণেই মারাত্মক যন্ত্রণায় এক বিকট চিৎকারে ফেটে পড়লেন তিনি। মাথাটা দুধারে ক্রমান্বয়ে নাড়িয়ে বুলি আওড়ালেন, মরে যাচ্ছি, দয়া করুন, দয়া করুন মনস্টার। টুপির ছত্রছায়ায় লুকিয়ে থাকা মুখখানার কেমন অভিব্যক্তি ফুটেছে কে জানে, তবে পিয়ার্সিং করা ঠোঁট যুগলে ক্রুর হাসি ফুটেছে তাই স্পষ্ট। সে তৎক্ষণাৎ এক ঝটকায় ড্রাইভারের বুক থেকে ছুরিটা বের করে এনে ফের খচ করে ঢুকিয়ে দিল পুরোটা। সঙ্গে সঙ্গে লৌহুতে ভিজে গেল বেচারার ড্রাইভারের দেহ। শরীরটা বড্ড ক্লান্তি আর দুর্বলতায় মুষড়ে যাচ্ছে কেমন। এদিকে ক্ষিপ্ত মনস্টার ড্রাইভারের ওপর যন্ত্রণার ক্রূর হেসে কটমট করতে করতে আওড়ায়, আমার কাছে ভুলের একমাত্র শাস্তি মৃত্যু বাস্টার্ড। সো ভুল যেহেতু একবার করেছিস, শাস্তি তো পেতেই হবে। বাই দ্য হেল ইন দ্য মনস্টার্স ওয়ে, হ্যাপি জার্নি। এহেন নৃশংসতায় কাঁপছে সবাই, মাথা নুইয়ে রাখা সত্ত্বেও ভয়ে কাঠ সকলে। ওদিকে অ্যাডউইন কেমন নির্লিপ্ত চোখে চেয়ে আছে দেখো। যুবকের চোখে মুখেতেই তেমন উদ্বেগ, যেন এসব ঘটনা তার বহু দেখা। প্রায় মিনিট 5 ধরে এলোপাথারে ছুরি কাঘাতের পর লোকটার মৃত্যু নিশ্চিত করা মাত্রই থামলেন মনস্টার। তার শক্তপোক্ত চোখ দুটো লহুতে কেমন মাখামাখি অবস্থা। সে সময় নিয়ে শটান হয়ে দাঁড়ালো, শরীর ঘুরিয়ে কয়েক কদম পিছিয়ে আসতেই দুজন গার্ড কেমন হন্তদন্ত পায়ে ছুটে এলেন তার নিকট। দুজনেই একসাথে হাঁটু গেড়ে বসলেন মেঝেতে, মাথা নুইয়ে নিজেদের হাত দুটো উঁচিয়ে ধরলেন মনস্টারের নিকট। একজনের হাতে বিশাল এক ট্রে, সেটাই গামলা ভর্তি উষ্ণ গরম পানি আর হ্যান্ড ওয়াশ, আরেকজনের হাতে মোটা তোয়ালে। মনস্টার কঠিন মুখে হাতের রক্তাক্ত ছুরিটা আলগোছে রাখল ট্রের ওপর। পরক্ষণে নিজের হাত দুটো গামলা ভর্তি আর্দ্র পানিতে ডুবিয়ে ঘষে ঘষে ধুতে লাগলেন কেমন। কাজ অব্যাহত রেখে গুরুগম্ভীর কণ্ঠে অ্যাডউইনকে জিজ্ঞেস করলেন, ডিল কয়টায়? শটান হলেন অ্যাডউইন। তৎক্ষণাৎ কণ্ঠে বিনীত ভাব ঢেলে আওড়ালো, 8টায় মনস্টার। শুনল মনস্টার, মুখাবয়বে বিন্দুমাত্র পরিবর্তন না এনে আলতো করে মোটা তলে দিয়ে হাত দুটো মুখে নিল কোনো রকম। অতঃপর নীরব ভূমিকা পালন করে সেখান থেকে সরে এসে কদম বাড়ল কক্ষের দরজার দিকে। গমগমে গলায় অ্যাডউইনকে আদেশ ছুড়ল, চল। হুকুম তামিল করল অ্যাডউইন। তৎক্ষণাৎ হন্তদন্ত পায়ে হাঁটা ধরল মনস্টারের পিছু পিছু। কঠিন চলে এগুচ্ছে মাহি, মুগ্ধ কানে
এয়ারপড গুজে রেখে কথা বলছে কারোর সাথে। ওপাশ থেকে যাই বলছে তার প্রত্যুত্তরে তার কেবল হু নামক শব্দ উত্তর। পেছনে সাগরেদ অ্যাডুইনও এগোচ্ছে একই সাথে। প্রশস্ত করিডোর দিয়ে ধূপধাপ পা ফেলে হাঁটছে দুজন। কিছুটা পথ এগোতেই হুট করে গরম হলেন মনস্টার। লাইনে থাকা ওপাশের ব্যক্তিকে কেমন হুঙ্কার জুড়ে বলে উঠল, আটকে রাখ ওই বাস্টার্ডকে। টেল হিম হিজ ড্যাড ইজ অন দ্য ওয়ে। এহেন ধমকে হকচকায় অ্যাডউইন। মনস্টার আবার কার ওপর গরম হলো কে জানে। বেচারা কাঁচুমাচু ভাব নিয়ে কয়েক কদম দূরত্ব বজায় রেখে এগোচ্ছে। এবার পাছে না মনস্টার আবার রাগের চোটে তাকে শুট করে বসে। মনস্টার মহাশয় দাঁত কিরমির করতে করতে মাহের ঘরের পাশ কাটিয়ে যাচ্ছেন। তবে মেয়েটার ঘর থেকে ভেসে আসা এক অদ্ভুত মোহনীয় কণ্ঠে হুট করে থমকালো তার পা যুগল। আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? থমকাই নির্দয় মানব। মুখাবয়ব থেকে এতক্ষণের কঠোর ভাবটা কেমন তড়িৎ বেগে ছুটে পালালো কথাই। সে নীরবে দু কদম পিছিয়ে এসে দাঁড়ালো মেয়েটার কক্ষের দরজায়। স্লাইডিং দরজাটা একটুখানি ফাঁক হয়ে আছে, তা দিয়েই বোধহয় শোনাচ্ছে এমন মোহনীয় কণ্ঠ। মুগ্ধ কেমন ঠায় দাঁড়িয়ে রইল দরজার কাছে, কান খাড়া করে শুনতে লাগলো অমন সুরেলা কণ্ঠ। এদিকে মাহি খিলখিলিয়ে হাসছে তার খরগোশকে কোলে নিয়ে। পশমে আদুরে ছানার গায়ে খানিক হাত বুলিয়ে ফের বলে, আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? বলবে কে আর? এমন করে ভালোবাসি। বুক কাঁপছে দুরু দুরু। এই প্রথম নির্দয় মনস্টারের বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি নৃত্য তুলতে ব্যস্ত হলো। তার কান দুটো মিলছে অদ্ভুত স্বস্তি। সর্বাঙ্গ জুড়ে অসরতা ছেয়ে গেছে ব্যস্ত যুবকের। গুরুগম্ভীর মুখখানায় দেখা মিলছে মুগ্ধতার রেশ। মনস্টারের গোটানো ললাট শিথিল হচ্ছে ক্রমশ। দরজার বাইরে এতক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে থাকা রূঢ় মানব এবার খানিকের আঙ্গুল ঢোকালো দরজার ফাঁকে। পরক্ষণেই নিঃশব্দে দরজাটা সামান্য খুলে যেতেই দরজার পাশে কোনোই ঠেকে দাঁড়ালেন কেমন। সরু চোখে ঘোরের দিকে তাকালেন পরক্ষণে। মোমবাতির নরম আলোয় এক নৈসর্গিক আবহে মুদে আছে কক্ষ। অদূরের স্বচ্ছ কাচের মেঝেতে হাঁটু গেড়ে বসে আছে শব্দদোষী। দুহাতে তুলে রেখেছে তার আদুরে সখাকে। খিলখিলিয়ে হাসছে সে। পশমে সখার গায়ে খানিকটা নাক বুলিয়ে ফের সুর তুলল কোকিলা কণ্ঠে, আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? বলবে কে আর এমন করে ভালোবাসি। নির্দয় মানবের বুকটা হঠাৎ মোচড়ে উঠল কেমন। সে তৎক্ষণাৎ মেজাজ খিচে চেপে ধরে নিজের বুকের পাশ। এই বেয়াদব অঙ্গটা আজ এমন জ্বালাচ্ছে কেন তাকে? তার অনুমতি ছাড়া কেমন হুটহাট মোচড়াচ্ছে দেখো। তার সাধ্যিতে থাকলে সে এক্ষুনি বেয়াদব অঙ্গটাকে শরীর থেকে আলাদা করে ফেলতো। তবে তা থড়াই হয়। ওদিকে কানে গুজে রাখা এয়ারপোর্টে অনবরত ডাকছে কেউ। এহেন কাণ্ডে মনস্টার বুঝি বড্ড বিরক্ত হলেন। নিজ মনোযোগে ব্যাঘাত ঘটায় সে কেমন দাঁত খিচে চাপা সরে দিল এক ধমক, শাট আপ ইউ বাস্টার্ড বলেই কান থেকে এয়ারপোর্টটা একটানে খুলে নিয়ে অদূরে ছুঁড়ে ফেলল মনস্টার। দৃষ্টি তার ঠাঁই মেয়েটাতেই নিবদ্ধ। পেছনে দাঁড়িয়ে থাকা অ্যাডউইন বেচারা ভয়ে ভয়ে ঢোক গিলছে কেমন। একবার উদ্যত হয়েছিল মনস্টারকে ডাকতে, তবে মনস্টারের এহেন ধমকে গলার কাছে স্বর এসেই থমকে গেল তার। সে এবার কবজি উল্টে ঘড়ি দেখল। সময় খুব বেশি নেই তো। ঘড়ির কাঁটা স্পষ্ট জানান দিচ্ছে 7:20। এই মুহূর্তে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা না বেরোলে সময় মতো পৌঁছানো দুষ্কর। অ্যাডওয়েন ফাফা ঢোক গিলল। সামান্য সময় নিয়ে চাপা সরে থেমে থেমে বলল, মনস্টার, উই আর গেটিং লেট। কথাটা আদৌ শুনলেন মনস্টার? তার মুখাবয়ব দেখে তো তা বোঝার জো নেই। অ্যাডওয়েন খানিক দোটানায় পড়ল। সামান্য গলা খাকড়ি দিয়ে ফের ডাকল মনস্টারকে। মনস্টার, ডিল ফাইনাল করতে। কথাটা কেবল জিভ খসেছে আর অমনি সম্মুখ থেকে ভেসে এলো মনস্টারের কড়া কণ্ঠধ্বনি, ক্যান্সেল ইট। ভরকায় অ্যাডওয়েন। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় সম্মুখে। ছেলেটার চোখে মুখে সে কি হতবাকতা। ভাবখানা ধরেছে এমন এই বুঝে আকাশ ভেঙে টপকালো সে। নিজ কানকে বিশ্বাস করলো না অ্যাডওয়েন। অবিশ্বাসে তড়িঘড়ি করে বা হাতের তর্জনী ঢোকালো কানের সরু ছিদ্রে। সেথায় আঙ্গুলখানা খানিকক্ষণ নাড়িয়ে নাড়িয়ে চোখ খিচে ফের মিনমিনিয়ে আওড়ালো, কি? এবার আর প্রত্যুত্তর করেনি মনস্টার। নিখাত চোখে একদৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। তার এমন দিনদুনিয়া খেয়াল আছে থোড়াই আছে। মনস্টারের এহেন ভাবসাব দেখে মুখবয়বে অস্থির ছাপ ফোটালো অ্যাডউইন। খানিকক্ষণে দোনমনো করে নত মস্তিষ্কে ফের জানালো, বাট মনস্টার, দ্য ডিল ইজ অ্যাবাউট $5,000 million।
কথাটা শেষ হতে না হতেই হঠাৎ সম্মুখ হতে ধেয়ে এলো এক হিংস্র থাবা, যার আক্রমণ ছিল গিয়ে পড়ল অ্যাডউইনের কণ্ঠায়। বেচারা অ্যাডউইন হকচকিয়ে বেশ নজর ঝুঁকে রাখতেই কর্ণকুহরে পৌঁছালো মনস্টারের দাঁত কিরমির কণ্ঠ। আই সেইড জাস্ট বাজ অফ দ্যাট ফাকিং ডিল, আই এম বিজি নাও। এক ঝটকায় অ্যাডউইনের কণ্ঠ ছাড়ল মুগ্ধ, ফের মনোযোগ নিবেদন করলো মেয়েটাতে। মেহর ভেতরে মাহি গান গাইছে, কি মোহনীয় তার কণ্ঠ, যে কণ্ঠ চোখ বুজে শুনছে মুগ্ধ। যুবকের মুখাবয়বে সে কি প্রশান্তির ছাপ, ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরিয়ে বেরিয়ে আওড়াচ্ছে। এই কণ্ঠ খুব চেনা, ঠিক শ্যামপ্তি দেবীর মতো। মুগ্ধ আজ নিজ মুগ্ধতায় ডুবে আছে। মাহির সুরেলা কণ্ঠে সে খুঁজে পেয়েছে তার বহু পরিচিত মানুষটাকে। যুবক একরাশ মুগ্ধতা নিয়ে ঘরে প্রবেশ করতে উদ্যত হতেই মাহির হাসি মাখা কণ্ঠ শুনল। মেয়েটা তার খরগোশকে বলছে, আজকে থেকে তুমি আমার কিউটি। বলো তোমার নাম কি? কিউটি। আর আমার নাম মাহিরা এহসান। মাহিরা এহসান নামটুকু শুনতেই যুবকের এতক্ষণের মুগ্ধতার ডোর হুট করে ছিঁড়ে গেল কেমন। মানসপুটে আচানক ভেসে উঠল অতীতের তিক্ত স্মৃতি। সেই নববধূ বেশি শবদেহ, আলতা রাঙা পদযুগল তৎক্ষণাৎ শরীর ঝাঁকিয়ে ওঠে মুগ্ধের। পা দুটো সরে এলো আগের জায়গায়। মসৃণ ললাটের রগ দুটো ফুটে উঠল আচমকা। চোয়ালের পেশি টান হলো কেমন। চোখ দুটো হঠাৎ জ্বলে উঠল আগুন। দাঁত কপাটির কটমট বাড়ল ক্রমশ। চোখে মুখে ছেয়ে গেল মেয়েটার প্রতি থাকা একরাশ ঘৃণা। সে নীরবে কদম পেছালো প্রশস্ত করিডোর দিয়ে, ধূপধাপ পা ফেলে চিবিয়ে আড়ালো। মাহিরা এহসান, দ্য ডটার অফ দ্যাট ফাকিং রেপিস্ট অ্যান্ড মার্ডারার। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।